আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসবে। একটা সৃজনশীল আসবে খুবই সহজ, যেটা আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন। আরেকটা যে সৃজনশীল আসবে, যেহেতু দুইটা প্রশ্ন আসবে, দ্বিতীয় যে প্রশ্নটা এই অধ্যায় থেকে আসবে এবং প্রতি বছর আসতেছে, সেটা হচ্ছে হয় পার্সেন্টেজের অঙ্ক, তা না হইলে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত অঙ্ক। তো আজকের ক্লাসে আমি কিন্তু তোমাদের স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত অঙ্কটা সমাধান করে দিব, এবং এই ক্লাসটা ঠিক পরের ক্লাসে এই অধ্যায়ে পার্সেন্টেজ আলা যে অঙ্কগুলো আছে বা পার্সেন্টেজ দেখলে আমাদের যে ভয় লাগে, সেই ভয়টা 100% দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত যদি শেয়ার ইস্যুর অঙ্ক আসে, এবং এটা আসবে শিওর থাকো, তো সেই অঙ্কটাই আমরা আজকে সমাধান করবো। এবং খুবই লেটেস্ট প্রশ্ন, সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেন। তোমরা যারা 2025 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে, প্লাস 2026 সালের পরীক্ষার্থীরা রয়েছে, মোটা দাগে যারা 2025 সালের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই 24 সালের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। চলো আমরা উদ্দীপকটা পড়বো এবং তারপরে খুব সুন্দর করে এই সৃজনশীলটার উত্তর করব, ঠিক আছে? তো দেখো, প্রশ্নের শুরুতে কি বলছে, মেঘনা লিমিটেড প্রতিটি হচ্ছে 10 টাকা মূল্যের, ঠিক আছে, 2,50,000 শেয়ারে বিভক্ত। তাহলে এই দুইটা যদি আমরা গুণ দেই, 2,50,000 শেয়ার, এক একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে 2,50,000 গুণ 10 দিলে হয় হচ্ছে হলো 25 লাখ টাকা। কেমন টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়, তার মানে তার অনুমোদিত মূলধন কত? তার অনুমোদিত মূলধন হচ্ছে হলো এই যে এই টাকাটা। তার অনুমোদিত মূলধন কত টাকাটা? তার অনুমোদিত মূলধন হচ্ছে হলো এই যে এই টাকাটা। অনুমোদিত মূলধন হচ্ছে 25 লাখ টাকা। কেমন? আচ্ছা, নেক্সট চলে যাও। কোম্পানি 2 লাখ শেয়ার ইস্যু করে, ভালো মতন বুঝতে হবে। তার কিন্তু টোটাল শেয়ার ছিল কত? তার শেয়ার ছিল কিন্তু এই হলো তার শেয়ার ছিল কত? 2.5 লাখ। এখানে সে ইস্যু করলো কত বিক্রির উদ্দেশ্যে? 2 লাখ। তার মানে তার কাছে আছে মোট 2.5 লাখ শেয়ার, 2.5 লাখ অংশ। সেই 2.5 লাখ অংশের সে 2 লাখ অংশ সে বিক্রি করতে যাচ্ছে। কি করতে চাইছে? এই যে ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে বা ইস্যু করার সিদ্ধান্ত নেয়। এখন দেখো, এখানে কিন্তু তারিখ দেওয়া আছে, তো এই তারিখ অনুযায়ী তোমরা কাজগুলো করবা, ঠিক আছে? হিসাবে অ্যাকাউন্টিং কিন্তু এই তারিখগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং তোমরা অনেকেই উদ্দীপকে এরকম তারিখ দেওয়া অঙ্ক নাও করতে পারো, তোমাদের ভিতরে এরকম কয়েকজন থাকতে পারে, কিন্তু এটা কিন্তু মানে তোমরা আগে যে অঙ্ক করছো সেম জিনিসই, জাস্ট খালি একটু তারিখ দিয়ে পার্ট বাই পার্ট করে দিছে। এটা ভয়ের কোনো কারণে, দেখো আমরা কত সহজে সলভ করি, ঠিক আছে? তো দেখো এখানে কি করছে, 50,000 শেয়ারের 2 টাকা অধিহারে বিনিময়ে জমি ক্রয় করে। কি ক্রয় করছে? জমি ক্রয় করছে। তার মানে দেখো, সে 50,000 শেয়ার দিছে এবং 2 টাকা অধিহারে। কয় টাকা অধিহারে? 2 টাকা অধিহার। অধিহার মানে কি? দাম বাড়াইছে। তার শেয়ারের দাম 10 টাকা, এখানে সে 2 টাকা বাড়াইছে, তাহলে 10 আর 2 কত? 12 টাকা। তাহলে 12 টাকা দিয়ে সে 50,000 শেয়ার দিয়ে সে জমি ক্রয় করছে। ভালো কথা। তার টোটাল শেয়ার কিন্তু 2 লাখ শেয়ার ইস্যু করছে। এই যে 2 লাখ শেয়ার। এই 2 লাখ শেয়ারের সে 50,000 শেয়ার দিয়ে কি করছে? জমি ক্রয় করছে। মনে করো তোমার কাছে আছে 2.5 লাখ শেয়ার, এর ভিতর 2 লাখ শেয়ার তুমি ইস্যু করছো, মানে 2 লাখ শেয়ার তুমি বিক্রি করতে চাও। এবার ওই 2 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে তুমি কি কিনলা? এই 50,000 শেয়ার দিয়ে তুমি জমি কিনলা। এরপরে আসো, জানুয়ারির 15 তারিখে কি বলছে? অবশিষ্ট শেয়ারগুলো 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তার মানে এটা মূলত তোমার ইস্যু করছে। এটা বেসিক্যালি কি করছে? এই 15 তারিখে ইস্যু করছে। এখন দেখো, বুঝো, তার কাছে টোটাল শেয়ার আছে হচ্ছে হলো 2 লাখ শেয়ার। তার কাছে টোটাল শেয়ার আছে হচ্ছে হলো 2 লাখ শেয়ার। এখন এই 2 লাখ শেয়ারের সে যদি 50,000 শেয়ার দিয়ে জমি কিনে, 2 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে সে কি করলো? 50,000 শেয়ার দিয়ে সে জমি ক্রয় করলো। তাহলে দেখো, সে কিন্তু ইস্যু করছে 2 লাখ, মানে সে সর্বোচ্চ বিক্রি করতে পারবে 2 লাখ শেয়ার, এবং এই 2 লাখ নিয়ে তার হিসাব করতে হবে, ঠিক আছে? এখন এই 2 লাখ শেয়ারের সে 50,000 শেয়ার দিয়ে জমি কিনছে, আর তাহলে থাকে কয় লাখ শেয়ার? এই 1.5 লাখ শেয়ার অবশিষ্ট থাকে। 1.5 লাখ শেয়ার, এই যে 1.5 লাখ শেয়ার, এই 1.5 লাখ শেয়ার সে ইস্যু করছে। 1,50,000 শেয়ার সে কি করলো? ইস্যু করলো। জিনিসটা বোঝো, সহজ হিসাব। তার কাছে আছে 2 লাখ শেয়ার, এই 2 লাখ শেয়ারের সে আছে তো 2.5 লাখ শেয়ার। 2.5 লাখ শেয়ার তার কাছে থাকে। 2.5 লাখ কেন? তার কাছে 3 লাখ শেয়ার, 5 লাখ শেয়ারও থাকতে পারে। এখন দেখতে হবে সে কয়টা শেয়ার ইস্যু করছে। এই যে দেখো, এখানে ইস্যু করছে কত? এই যে ইস্যু করছে 2 লাখ শেয়ার, ইস্যু করছে 2 লাখ শেয়ার। তাহলে এই 2 লাখ শেয়ারের যদি একটু খেয়াল করি, এই যে 2 লাখ শেয়ার, এই 2 লাখ শেয়ারের সে 50
হাজার শেয়ার দিয়ে সে কি ক্রয় করলো, জমি ক্রয় করলো। আর এই যে 1.5 লাখ শেয়ার অবশিষ্ট, এই 1.5 লাখ শেয়ার সে কি করছে, ইস্যু করছে। তাহলে এখানে কিন্তু অবশিষ্ট শেয়ার বলতে কিন্তু এখানে কিন্তু তোমার 1,50,000 শেয়ার কি বুঝাইছে। দেখো সব কথা কি বলে দিতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। আবার বলতেছি এইটাই বোঝার বিষয় যে তার কাছে আছে 2.5 লাখ শেয়ার, যে কয়টা শেয়ার থাকুক ওইটা কোনো বিষয় না। সে ইস্যু করছে কত, ইস্যু করছে সে হচ্ছে 2 লাখ শেয়ার। এখন এই 2 লাখ শেয়ারের সে 50,000 শেয়ার দিয়ে অলরেডি জমি ক্রয় করে ফেলছে। তাহলে 2 লাখ শেয়ার যদি সে ইস্যু করে, এই 2 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে যদি সে জমি কিনে ফেলে, তাহলে তার কাছে অবশিষ্ট থাকে কত, 1.5 লাখ শেয়ার। তাহলে ওই 1.5 লাখ শেয়ার সে ইস্যু করছে, 1.5 লাখ শেয়ার সে বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন জারি করছে, পত্রিকায় বিজ্ঞাপন দিছে যে ভাই হ্যাঁ আমার কাছে এখন জনসাধারণের নিকট বিক্রি করার মতন 1.5 লাখ শেয়ার আছে, কারণ আমি 2 লাখ শেয়ার ইস্যু করছিলাম, তার ভিতরে আমি 50,000 শেয়ার দিয়ে জমি কিনে ফেলছি। তাহলে এবার আমার কাছে আছে 1.5 লাখ শেয়ার, ওই 1.5 লাখ শেয়ার আমি কি করব, জনসাধারণের নিকট বিক্রি করার জন্য ইস্যু করব। এবার এই 1.5 লাখ শেয়ার তো সে ইস্যু করছে, কি করছে, ইস্যু করছে। 1.5 লাখ শেয়ার সে কি করছে, এইটা বেসিক্যালি সে ইস্যু করছে। এই 1.5 লাখ শেয়ার সে কি করছে, ইস্যু করছে। এবার দেখো এখানে মজার বিষয় কি, সে 1,70,000 শেয়ারের কি পাইছে, আবেদন পাইছে। 1,70,000 শেয়ারের সে কি পাইছে, আবেদন পাওয়া গেল 20 তারিখে। সে 15 তারিখে ইস্যু করছে 1.5 লাখ শেয়ার, 20 তারিখে এসে 1,70,000 আবেদন পাইছে। অতিরিক্ত আবেদনের টাকা, তাহলে এখানে অতিরিক্ত আবেদন করছে কত, দেখো বোঝো। আমি যদি 1,70,000 শেয়ারের আবেদন পাই, আমরা এই যে 1,70,000 শেয়ারের কি পাইছে, আবেদন পাইছে, আর আমি শেয়ার ইস্যু করছি জনসাধারণের নিকট 1.5 লাখ শেয়ার, কারণ আমার তো 2 লাখ শেয়ার ইস্যু করা, 50,000 দিয়ে জমি কিনছি, তাহলে আর আছে কত, 1.5 লাখ। ওই 1.5 লাখই আমি জনসাধারণের কাছে বিক্রি করব। তাহলে অতিরিক্ত আবেদন করছে কত, 1,70,000 আবেদন পাইছে, ওইখান থেকে 1.5 লাখ আমি ইস্যু করছিলাম যেখানে, তাহলে আমি অতিরিক্ত এখানে 20,000 শেয়ারের আবেদন পেলাম। সহজ হিসাব। অলরাইট, উদ্দীপক পড়ে ফেলছি আমরা, সোজা কথা মুখস্থ হয়ে গেছে তোমাদের এতক্ষণে। ক্লিয়ার? 2.5 লাখ শেয়ার আছে, এর মধ্যে 2 লাখ শেয়ার সে জনসাধারণের নিকট বিক্রির জন্য ইস্যু করছে, এর মধ্যে 2 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে সে অলরেডি জমি কিনছে। তাহলে 2 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে যদি জমি কিনে ফেলে, তার কাছে থাকে আর 2.5 লাখ শেয়ার, সরি আর থাকে 1.5 লাখ শেয়ার, 1,50,000 শেয়ার। ওই 1,50,000 শেয়ার সে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিছে বা প্রসপেক্টর দিছে, মানে বেচতে চাইছে আর কি, বিজ্ঞাপন দিছে আর কি যে ভাই আমি 1.5 লাখ শেয়ার বিক্রি করতেছে। 1.5 লাখ শেয়ার সে বিক্রি করতে, তখন আবেদন করছে 1,70,000। এখন 1,70,000 সে কি আবেদন দিতে পারবে, পারবে না। সে কত দিতে পারবে, ওই 1,50,000 শেয়ারের আবেদন দিতে পারবে। আর অতিরিক্ত যে আবেদনটা করছে, এই আবেদনের টাকা আমাদের ফেরত দিয়ে দিতে হবে। অলরাইট, প্রশ্নের ক দাগে দেখো কি বলছে। প্রশ্নের ক দাগে বলছে মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। এখানে মোট শেয়ার অধিহারের পরিমাণ, তো এখন দেখো এখানে মোট শেয়ার অধিহারের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা ক দাগ দিয়ে লিখলাম, আগে লিখে নেই, ঠিক আছে, তারপর বুঝাই দিচ্ছি। মোট শেয়ার দেখো, যদি কোথাও পরিমাণ নির্ণয় করতে বলে, ঠিক আছে, যদি কোথাও পরিমাণ নির্ণয় করতে বলে তখন এই ছক, ঠিক আছে। অলরাইট, বিবরণ লিখবা আর 2টা টাকার ঘর লিখবা। দেখো প্রশ্নে কিন্তু বলছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। এখন এখানে কিন্তু প্রশ্ন দিকে খেয়াল করো, 2 টাইপের অধিহার আছে। তার শেয়ার ছিল 2 লাখ, 2 লাখ শেয়ারের সে 50,000 শেয়ার দিয়ে জমি কিনছে। তা সে যখন 50,000 শেয়ার দিয়ে জমি কিনছে, এই যে দেখো 50,000 শেয়ার 2 টাকা অধিহারের বিনিময়ে জমি ক্রয় করছে। তাহলে এই 50,000 শেয়ারেও কিন্তু 2 টাকা কি আছে, অধিহার আছে। তাহলে আমরা এখানে লিখব জমি ক্রয়। তাহলে জমি ক্রয়ের জন্য সে শেয়ার দিছে কত হাজার শেয়ার, 50,000 শেয়ার। অধিহার কয় টাকা, 2 টাকা। তাহলে 50,000 গুণ 2 দিলে হয় কত, 1 লাখ। তাহলে এটা গেল 50,000 শেয়ারের হিসাব, কিন্তু সে ইস্যু করছে কিন্তু 2 লাখ শেয়ার। তাহলে বাকি যে 1.5 লাখ শেয়ার, ওই 1.5 লাখ শেয়ার সে কি করছে,
জনসাধারণ নিকট বিক্রির জন্য ইস্যু করছে, তাহলে আমরা লিখবো হচ্ছে জনসাধারণের নিকট শেয়ার ইস্যুর অধিহার। তাহলে জনসাধারণ নিকট কয় লাখ শেয়ার ইস্যু করছে? 1,50,000। 2 লাখ শেয়ারের 50,000 শেয়ার দিয়ে সে জমি ক্রয় করছে, ওইখানে 2 টাকা অধিহার। আর 1.5 লাখ শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করছে, ওইখানেও 2 টাকা অধিহার। তাহলে 1.5 লাখ গুণ 2 দিলে হয় হচ্ছে 3 লাখ টাকা। এবার আমরা যদি 3 লাখ আর 1 লাখ যোগ দিই তাহলে হয় হচ্ছে আমাদের 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা হলো আমাদের কি বলো? এই 4 লাখ টাকা হচ্ছে আমাদের শেয়ার অধিহার। তাহলে 50,000 শেয়ার আমি জমি ক্রয়ের জন্য, এখানে কিন্তু 2টা জিনিস ভালো মতন খেয়াল করতে হবে। এখানে কিন্তু 2টা জিনিস, কেমন? একটা হচ্ছে জমি ক্রয়ের অধিহার, আর একটা হচ্ছে জনসাধারণ নিকট বিক্রির জন্য যে শেয়ার ইস্যু করছে সেইটার অধিহার। তাহলে এখানে কিন্তু টোটাল 2 লাখ শেয়ারের অধিহারের টাকাই কিন্তু আমরা এখানে বাইর করলাম। 50,000 শেয়ার দিয়ে যে জমি কিনছি সেইটার যে 2 টাকা অধিহার ওইটাও আমরা নিছি, আর 1.5 লাখ শেয়ার যে জনসাধারণ নিকট বিক্রি করছি ওইটারও তো আমি 2 টাকা অধিহারে বিক্রি করছি, সেইটাও আমরা 3 লাখ টাকা বের করছি। তাহলে টোটাল হচ্ছে 4 লাখ টাকা, কেমন? আচ্ছা, এটা হলো আমাদের খদাক। খদাক প্রশ্নে অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি খদাক প্রশ্নে সবসময় কি আসবে? খদাক প্রশ্নে অলওয়েজ আমাদের জাবেদা করতে বলবে, যে জাবেদা দাখিলা। জাবেদা আর দাখিলা একই কথা। তারপরে চলো আমরা এখন জাবেদা দাখিলা নির্ণয় করি, কেমন? জাবেদার জন্য আমাদের সর্বপ্রথম কাজ কি? জাবেদার ছকটা টেনে ফেলা, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কে তারিখ আছে, দেখো আমরা কিন্তু তারিখ অনুযায়ী সুন্দর মতন করব, কেমন? এখানে লিখবো তারিখ, এখানে লিখবো হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ঠিক আছে? এখানে আমরা সুন্দর মতন করে লিখবো হচ্ছে জাবেদা, আর উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখবে। এটা আমরা খদাগের উত্তর করতেছে। এখন দেখো, এখানে তোমরা প্রথমে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদাও দিতে পারো, প্রথমে শেয়ার আবেদনের জাবেদাও দিতে পারো, এটা তোমার খুশি, সমস্যা নাই। তো আমরা চেষ্টা করব যে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদাটা আগে দেওয়ার। হয়তো আমি বেসিক ক্লাসে স্থায়ী সম্পত্তি ক্রয়টা শেষে দিছিলাম, তবে স্থায়ী সম্পত্তি ক্রয়টা আগে দিলেও, শেষে দিলে অসুবিধা নাই, বাট আগে দেওয়া ভালো, কেমন? কোনো অসুবিধা নাই, লাস্টে তুমি যদি দাও 100% হবে। তো আমি এখানে একটু আগে দিয়ে দিচ্ছি, কেমন? সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নেই। তো দেখো, প্রথম আমরা জমি ক্রয়ের জাবেদা দিব। কি ক্রয়ের জাবেদা দিব? প্রথমে আমরা হচ্ছে জমি ক্রয়ের জাবেদা দিব, কেমন? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে? 50,000 শেয়ার 2 টাকা অধিহারের বিনিময়ে জমি ক্রয় করা হয়েছে। তাহলে জমি ক্রয়ের জাবেদা কি? যে স্থায়ী সম্পত্তি ক্রয় করো না কেন, দালান কোঠা কেন, জমি কেন, যাই কেন না কেন, যেটা কিনবা সেটাকে তুমি কি করে দিবা? ডেবিট করে দিবা, কারণ সম্পত্তি বাড়লে ডেবিট হয়। তাহলে আমরা যদি জমি ক্রয় করি তাহলে আমরা জমি হিসাবকে ডেবিট করব। এবং এই জমিটা আমরা কয় তারিখে ক্রয় করছি? দেখো, এটা কিন্তু আমরা জানুয়ারির 10 তারিখে ক্রয় করছি, কেমন? জানুয়ারির 10 তারিখে। তাহলে আমরা এখানে লিখবো জানুয়ারি 10। তাহলে জমি হিসাব কি হবে? ডেবিট। এখন জমি ক্রয় করছি কয় টাকার জমি, কয়টা শেয়ার দিয়ে জমি কিনছি? 50,000 শেয়ার দিয়ে জমি কিনছি। হ্যাঁ, 50,000 শেয়ার দিয়ে আমরা জমিটা ক্রয় করছি। তাহলে 50,000, এক একটা শেয়ারের দাম কয় টাকা? দেখো এখানে কিন্তু 2 টাকা অধিহারের বিনিময়ে, তার মানে কি আমার শেয়ারের দাম হলো 10 টাকা, আর এখানে হলো 2 টাকা অধিহার। তাহলে 10 আর 2 12 টাকা দিয়ে, আমি 12 টাকা দিলে যে কয় টাকা হয় সেই কয় টাকা দিয়েই মূলত আমরা জমিটা কিনলাম। তাহলে এখানে 12 টাকা ধরবো, যেহেতু অধিহার সহ বলছে সেহেতু 12 টাকা।
তাহলে 5 × 60 6 লাখ টাকা হয়। 50,000 গুণ 12 দিলে 6 লাখ হয়। এখন স্থায়ী সম্পত্তি যদি আমরা শেয়ারের বিনিময় করি, ক্রয় করি, তাহলে আমরা শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করি, ব্যাংক হিসাবকে কিন্তু ক্রেডিট করব না। এখানে কিন্তু বলে দিছে যে 50,000 শেয়ারের বিনিময়, শেয়ারের মাধ্যমে ক্রয় করা হয়েছে। তাহলে শেয়ারের মাধ্যমে ক্রয় করলে আমি বেসিক ক্লাসে লিখছি যে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়, তাহলে লিখবো শেয়ার। তাহলে 50,000 শেয়ার, আর আমরা সব সময় জানি শেয়ার মূলধনে সব সময় লিখিত মূল্য যাবে। শেয়ার মূলধনে সব সময় কি মূল্য যাবে? লিখিত মূল্য যাবে। তাহলে লিখিত মূল্য কয় টাকা? 10 টাকা। এই যে দেওয়াই আছে লিখিত মূল্য বা অবিহিত মূল্য, এই যে 10 টাকা, আর 2 টাকা হলো অধিহার। তাহলে 10 আর 2 12 টাকা, কিন্তু অ্যাকচুয়াল দাম কয় টাকা? 10 টাকা। তাহলে মূলধনে সবসময় অ্যাকচুয়াল দামটা, মূল যে দামটা, সেই দামটা নিতে হবে। তাহলে 50,000 গুণ 10 দিলে হয় হচ্ছে 5 লাখ টাকা। এখন এখানে তো অধিহার আছে, আমরা সবাই জানি অধিহার কি হয়? ক্রেডিট হয়। আর অবহার কি হয়? ডেবিট হয়। যেহেতু এখানে অধিহার, সেহেতু অধিহারটা আমাকে নিয়ে নিতে হবে। তাহলে শেয়ার 50,000 শেয়ার, অধিহার কয় টাকা? 2 টাকা। তাহলে 50,000 গুণ 2 দিলে হয় কত? 1 লাখ টাকা। কারণ কি লিখবো আমরা? যেহেতু শেয়ারের বিনিময়ে বা মাধ্যমে লিখলে হবে, জমি ক্রয় করা এটা হলো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা। 1 নাম্বার জাবেদাটা দিলাম আমরা, কেমন? এবার হচ্ছে হলো 2 নাম্বার যে জাবেদাটা আমরা দিব, সেটা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। যেহেতু আমরা শেয়ার আবেদনের জাবেদাটা প্রথমে দেইনি, সুতরাং আমরা এখন শেয়ার আবেদনের জাবেদা দেব। এখন শেয়ার আবেদনের জাবেদা কিন্তু তোমরা সবাই জানো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন, এটা হলো শেয়ার আবেদনের জাবেদা। ওই যে 1 নাম্বার যে জাবেদাটা দিছিলাম ওইটা। এখন দেখো এখানে শেয়ার আবেদন করছে কি? এই যে 20 তারিখে কিন্তু শেয়ার আবেদন করছে, ঠিক আছে? তাহলে 20 তারিখে যদি শেয়ার আবেদন করে, তাহলে হচ্ছে 20 তারিখ হচ্ছে 1,70,000 শেয়ার আবেদন করছে। তাহলে আমরা এখানে তারিখটাকে দিয়ে নিই। 20 তারিখ আবেদন করছে কত? 1,70,000 শেয়ার আবেদন পাওয়া যায়। সে কিন্তু বাজারে ইস্যু করছিল 1.5 লাখ শেয়ার, এখন আবেদন পাচ্ছে কত? 1,70,000 শেয়ার। তাহলে 1,70,000 শেয়ারের আবেদন পাইলো। কয় টাকা দরে আবেদন করবে? 12 টাকা দরে। যেহেতু আমি দাম বাড়াই দিছি, দাম কি 10 টাকায় বিক্রি করতেছি নাকি 2 টাকা অধিহারে আমরা এগুলা বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন দিছিলাম? যেহেতু আমি 2 টাকা অধিহারে বিক্রির জন্য বিজ্ঞাপন দিছি, সেহেতু আমার লোকজন আবেদন করলে ওই অধিহার সমেত, অধিহার সহ মোট যে টাকাটা হবে 10 আর 2 12 টাকা, ওই 12 টাকা দরে আবেদন করতে হবে। আমার এই কলমটার দাম 10 টাকা। এখন আমি যদি বলি এই কলমটা আমি 12 টাকায় বিক্রি করবো, তাহলে যারা কিনতে চায় তাদের তো 12 টাকা দিয়ে আমাদের কাছ থেকে আবেদন করতে হবে, বা 12 টাকায় দিয়ে আমাদের কাছ থেকে নিতে হবে। তার মানে যখন আবেদন করবে তখন আমরা 12 টাকা দরে নিব। তাহলে এখানেও শেয়ার আবেদন কত? 1,70,000 আবেদন করলো কয় টাকা দরে? 12 টাকা দরে। তাহলে 1,70,000 গুণন 12 করলে কত হয়? 20,40,000। কারণ কি লিখতে পারি আমরা? যেহেতু শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা এবার দেখো আমরা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরতের জাবেদা দিব, ঠিক আছে? শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তরের জাবেদা কি? দেখো এইখানে একটু এবার খেয়াল করতে হবে। এলো 25 তারিখ, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এবং ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো। এটা হলো 25 তারিখ। তার মানে 25 তারিখ আমরা জাবেদাটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে শেয়ার আবেদন অর্থ যখন মূলধনে আমরা স্থানান্তর করি, তখন এই শেয়ার আবেদন যেটা ক্রেডিট ছিল এটা কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। কত হাজার শেয়ার আবেদন করছে? 1,70,000 শেয়ার আবেদন করছে। কয় টাকা দরে? 12 টাকা দরে আবেদন করছে। কয় টাকা? 20,40,000 টাকা। এই যে শেয়ার আবেদন যেটা ক্রেডিট, এটারই হুবহু আমরা কি ধরে কি করে দেব? ক্রেডিট, ডেবিট করে দেব।
এই এই যেটা ক্রেডিট আছে এটারই আমরা এখানে ডেবিট করে দিব। এই শেয়ার আবেদন ক্রেডিট, এই শেয়ার আবেদনটা এখানে ডেবিটে বসে যাবে। এবার আসো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। এখন দেখো আমরা আবেদন পাইছি 1,70,000, কিন্তু দেখো এখানে আমি ইস্যু করছিলাম কত, ইস্যু করছিলাম কিন্তু 1.5 লাখ। এখানে কিন্তু বোঝার বিষয় আছে, এখানে কিন্তু বলছে যে 2 লাখ শেয়ার ইস্যু করছে। কয় লাখ শেয়ার? 2 লাখ শেয়ার, 2 লাখ শেয়ার, এই যে 2 লাখ শেয়ার ইস্যু করছে। কিন্তু আগে বুঝতে হবে 2 লাখ শেয়ারের কিন্তু 50,000 শেয়ার দিয়ে, যে 50,000 শেয়ার দিয়ে অলরেডি আমি জমি ক্রয় করে ফেলছি। তাইলে আমার কাছে অবশিষ্ট থাকে কত ইস্যু করার, ইস্যু মানে যা ইস্যু করছিলাম তার অবশিষ্ট থাকে 1.5 লাখ শেয়ার, 1,50,000 শেয়ার। তাহলে এই 1,50,000 শেয়ার আমি এখন বাজারে ইস্যু করছি, আর আবেদন করছে 1,70,000, এই যে আবেদন করছে 1,70,000। তাহলে আমি যে কয়টা ইস্যু করছিলাম সেই কয়টা শেয়ার আমি বিলাইতে পারবো। তাহলে শেয়ার মূলধনে আমি যে কয়টা শেয়ার ইস্যু করছি সেই কয়টা শেয়ারের টাকাই আমরা নিব, সেই কয়টা শেয়ারই নিব। তাহলে 1,50,000 ইস্যু করছি, 1,50,000 আমরা নিব। এই 1,50,000 কেন নিছি, কেন 2 লাখ নিলাম না, এইটা কিন্তু প্যাচ লাগাও না, আমি কিন্তু বারবার একই কথা বলতেছি, একটু মনোযোগ দিও। আর আমরা সবাই জানি শেয়ার মূলধনে অলওয়েজ লিখিত মূল্য যায়। তাহলে লিখিত মূল্য কয় টাকা? 10 টাকা। তাহলে 15 লাখ ইন্টু 10 দিলে হয় হচ্ছে 1,50,000 গুণ 10 দিলে হচ্ছে 15 লাখ হয় শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন এই অঙ্কে অধিহার আছে, তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে। আমরা জানি অধিহার ক্রেডিট হয়, মূলধন হিসাব দিলেই অধিহার অবহার চলে আসবে। অবহার হলে ডেবিট এখানে আসতো, আর যেহেতু অধিহার সেহেতু ক্রেডিট হচ্ছে। এখন অধিহারে কত, আমরা যেহেতু 1.5 লাখ শেয়ার ইস্যু করছি সেহেতু 1.5 লাখ শেয়ারই আমরা বিলাইতে পারবো। এবং অধিহার কয় টাকা? 2 টাকা। তাহলে 1.5 লাখ গুণ 2 দিলে হয় হচ্ছে 3 লাখ টাকা। আর অতিরিক্ত আবেদন করছে কত? 20,000। এই যে আমরা অলরেডি বের করে ফেলছিলাম যে এই যে 1,70,000 আবেদন পাইছে, ইস্যু করছিলাম 1.5 লাখ, তাহলে 20,000 হলো অতিরিক্ত আবেদন। ঠিক আছে, তাহলে চলো অতিরিক্ত আবেদন আমরা ব্যাংকের মাধ্যমে ফেরত দিব। সো ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদন করছে কত? 20,000। এখন তারা দেখো এই 20,000 আমরা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে আমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে। তারা যখন আবেদন করছিল, খেয়াল করো, তারা যখন আবেদন করছিল তখন কিন্তু 12 টাকা দরে আবেদন করছিল। এই যে দেখো ব্যাংক হিসাব ডেবিট, এই যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব, এই যে 12 টাকা দরে আবেদন করছিল। এই যে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 12 টাকা। তাহলে যেহেতু আবেদন করছিল 12 টাকা দরে, এখন ফেরত দেবো কয় টাকা ধরে? 12 টাকা ধরে। তাহলে তারা আমাদের ধরে পিটাবে। তাহলে 20,000 গুণ 12 দিলে 12 দুগুণে 24, 1 2 3 4, 2,40,000। ঠিক আছে, এখন 15 আর 3, 15 লাখ, 3 লাখ আর 2,40,000 যোগ দিলে দেখবা 20,40,000ই হয়। তার মানে এই ক্রেডিট 3টা যোগ দিলে দেখবা ডেবিটের সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তর করছি এবং অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিচ্ছি। কারণটা লেখার জায়গা নাই, তোমরা লিখে নিবা ভিতরে, আমি এটা হচ্ছে নিচে লিখে দিচ্ছি। যেহেতু শেয়ার আবেদনের অর্থ মূলধনে, আর কারণ অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এই নিচে যে ব্যাখ্যা এটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু মার্কস কম পাবা। শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের ফেরত, এটা হলো ব্যাখ্যা। এখন দেখো এই জাবেদা তোমরা বুঝতে পারছো কিনা, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এইটা হচ্ছে আমাদের টোটাল 4টা জাবেদা আসলে, এই অঙ্কে কিন্তু কোনো খরচ নাই। এই যে জাবেদাটা তোমরা একটু দরকার হলে খাতায় তুলে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো, পরে খাতায় তুলে নিবা। দেখো এখানে কিন্তু তোমার কোনো কি নাই, কোনো খরচ নাই, কোনো যেমন লটারি খরচ, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, যেরকম কোনো খরচ নেই। সামনে ইনশাআল্লাহ আমরা হয়তো পাবো। কেমন? আচ্ছা, এবার আসো প্রশ্নের গ দাগে বসে 31 জানুয়ারি 2023 তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। কি প্রস্তুত করতে বলছে? আর্থিক অবস্থার বিবরণী। তার মানে এই গ দাগে এটাই করতে বলে সবসময়, আর তোমার পরীক্ষাও এটাই আসবে। ঠিক আছে, চলো আর্থিক অবস্থার বিবরণী আমরা সুন্দর মতন ছক টেনে ফেলি। আর্থিক অবস্থার বিরুদ্ধে টাকার ঘর 3টা দিতেই হবে, কাজ থাকুক আর না থাকুক। টাকার ঘর 3টা, ফুল ফুটুক আর না ফুটুক, টাকার ঘর
আজ বসন্ত, আর আর্থিক অবস্থার বিভিন্ন টাকার ঘর কাজে লাগুক আর না লাগুক, টাকার ঘর 3টা টানবা, কেমন? ওকে, অলরাইট। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে বিবরণ, এখানে লিখবো টাকা, অলরাইট। এটা হচ্ছে আমরা গ দাগের উত্তর করছি, আমরা লিখবো আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানেই হচ্ছে হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আগে সম্পদ অংশটুকু নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, চলো, সম্পত্তি সমূহ। আচ্ছা, সম্পত্তির ভিতরে আমরা সর্বপ্রথম কি নিব? স্থায়ী সম্পত্তি, এটা বাধ্যতামূলক আগে নিব, স্থায়ী সম্পত্তি। এখন স্থায়ী সম্পত্তি হিসাবে কি আছে অঙ্কের ভিতরে? স্থায়ী সম্পত্তি হিসাবে আছে হচ্ছে হলো জমি। ভালো মতন খেয়াল করো, জমি স্থায়ী সম্পত্তি হিসাবে কি আছে? জমি। এই যে জমি ক্রয় করছে কয় লাখ টাকা দিয়ে? 6 লাখ টাকা দিয়ে। তাহলে আমরা জমির টাকাটা, এই 6 লাখ টাকাটা একদম থার্ড কলামে লিখে দিব। স্থায়ী সম্পত্তির পরে আসে হচ্ছে হলো চলতি সম্পত্তি। এগুলো সব আমি চার্টে লিখে দিছি তোমাদের, ঠিক আছে? চলতি সম্পত্তি। কিন্তু এইখানে মোটা দাগে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এখানে স্থায়ী সম্পত্তিটা কিন্তু সবার আগে নিতে হবে, এটা বাধ্যতামূলক। স্থায়ী সম্পত্তি কিন্তু সবার আগে আসবে, এটা একদম রিমাইন্ড রাখতে হবে, ঠিক আছে? একদম মুখস্থ রাখতে হবে। চলতি সম্পত্তির ভিতর কি আসবে? আমরা জানি চলতি সম্পত্তির ভিতরে একটা হিসাবে আছে, এটার নাম হলো ব্যাংক হিসাব। এখন এই ব্যাংক হিসাবটা কিভাবে নির্ণয় করে? এই যে আমরা যে জাবেদা করছি, এই জাবেদার ডেবিট যে ব্যাংক হিসাবগুলো থাকবে, এটা থেকে ক্রেডিট ব্যাংক হিসাবগুলোকে বিয়োগ করতে হবে। এখন দেখো এখানে ডেবিট ব্যাংক হিসাব আছে কই? এই একটা আছে। আর কই আছে? ক্রেডিট ব্যাংক হিসাব এই একটা আছে। এই দুইটা ব্যাংক হিসাব আছে, এখানে কিন্তু কোনো ব্যাংক হিসাব নাই। তাহলে এই একটা ব্যাংক হিসাব আছে কত টাকা? 20,40,000 টাকা। আর এই একটা ব্যাংক হিসাব আছে কত টাকা? 2,40,000 টাকা। তাহলে 20,40,000 থেকে 2,40,000 কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে চলো, 20,40,000 এটা হলো ডেবিটে ব্যাংক হিসাব আছে। এবার ক্রেডিট ব্যাংক হিসাব আছে হচ্ছে হলো 2,40,000। তাহলে 20,40,000 থেকে 2,40,000 গেলে থাকে 18 লাখ টাকা। কত টাকা? 18 লাখ টাকা। তাহলে ব্যাংক হিসাবে বসবে 18 লাখ টাকা। কেমন? ব্যাংক হিসাব কত টাকা? 18 লাখ টাকা। এবার আসে হচ্ছে হলো অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয়ের ভিতরে আসে হচ্ছে হলো কোনো প্রকার খরচ, যে কোনো প্রকার খরচ, আর হচ্ছে শেয়ার অবহার। আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কে কিন্তু কোনো অবহার নাই। এই অঙ্কটা হলো অধিহারের অঙ্ক। তার মানে অসমন্বয়কৃত ব্যয়ের ভিতর অধিহার যায় না। আর এই অঙ্কে কিন্তু কোনো প্রকার কোনো খরচ নেই, আমি আগেই বলছি। তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো খরচের কথা বলা নাই, সো আমরা এখানে কোনো খরচও নিব না। তাহলে এই দুইটাই উত্তর। তো এই দুটো আমরা যোগ করি, যোগ করলে কি পাই? তাহলে 6 লাখ আর এর যোগ করলে হয় হচ্ছে 24 লাখ। এটা জেড টেনে দেব, এবং এই যে 24 লাখ এটার নাম হলো মোট সম্পত্তি। এরপরে দ্বিতীয় অংশ কি? দ্বিতীয় অংশ হলো দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এখানে লিখবো দায় ও মালিকানা, দায় ও মালিকানা সত্ত্ব। এখন দায় ও মালিকানা সত্ত্বের ভিতর কি আসবে? আমরা জানি প্রথমে আসে হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, কেমন? প্রথমে আসবে হচ্ছে হলো অনুমোদিত মূলধন। দেখো অনুমোদিত মূলধনের ভিতর কি আসে? এটা হলো একদম অঙ্কের শুরুতে দেওয়া থাকে, ঠিক আছে? একদম অঙ্কের শুরুতে দেওয়া থাকে। এই যে
দেখো লেখা আছে এই যে অনুমোদিত মূলধন কত টাকা, 25 লাখ টাকা। এই 25 লাখ টাকা কিভাবে বের হয়েছে, এই যে 10 টাকা অধিহার আর এই যে হচ্ছে হলো 2,50,000 টোটাল শেয়ার, ঠিক আছে। তাহলে এই 2,50,000 শেয়ার 10 টাকা ধরে, তাহলে আমরা লিখতে পারি প্রতি শেয়ার, একদম অঙ্কের শুরুতে দেওয়া থাকবে অনুমোদিত মূলধন 10 টাকা দরে, একদম প্রথম লাইনে এই টাকাটা দেওয়া থাকবে কত, 2,50,000 শেয়ার, গুণ করলে হয় কত, 25 লাখ। এই 25 লাখ তুমি চাইলে ফার্স্ট কলামে লিখতে পারো, যেমন এই যে আমি ফার্স্ট কলামে লিখছি। এই 25 লাখ তুমি থার্ড কলামে লিখলে হবে, কিন্তু সেকেন্ড কলামে লেখা যাবে না। আর এই 25 লাখ অবশ্যই অবশ্যই জেড টেনে দিতে হবে, কারণ অনুমোদিত মূলধন অবশ্যই অবশ্যই কি টেনে দিতে হয়, জেড টেনে দিতে হয়। কেমন, আই হোপ তোমরা বুঝতে পারছো। কেমন, অলরাইট, এই গেল। এবার অনুমোদিত মূলধনের পরে কি মূলধন আসে, অনুমোদিত মূলধনের পরে আসে ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন। ইস্যু বিলি ও তোমরা অনেকে বলো যে স্যার সহজ সহজ অঙ্ক করেন, একদম পানির মতো, এগুলি সহজ অঙ্ক। তোমাদের অনেকের কাছে এসব অঙ্ক খুবই সহজ, কিন্তু সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক কি পরীক্ষা আসবে আগে বলো? তোমার এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে, একটা আসবে সহজ আর একটা আসবে প্যাচের। স্যার আপনি কোন জাত থেকে জানছেন, আপনি কোন জাত থেকে শিখছেন? আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, 24 সালের 23 সালের এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে, এই চতুর্থ অধ্যায় থেকে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে যে দুইটা প্রশ্ন আসছে, একটা সহজ একটা প্যাচের, প্রত্যেক বছর আসছে। এখন যেটা প্যাচের সেটা বা যেটা একটু ঝামেলার, সেটা তো একটু ঝামেলার মতন করেই শিখতে হবে। এখন আমি ওইখানে সহজ অঙ্ক করাইলে তো তোমার আসলে এটা পরীক্ষা হলে যে তুমি পারবা না, এই জন্য এগুলো একটু কষ্ট করে শিখতে হবে এবং কোনো ঝামেলা নাই। এই অঙ্কটা আমি করাইলাম, ক্লাসটা দেখো, অবশ্যই আগে দেখো, তারপরে তুমি এটা খাতায় বসে নোট করে ফেলো, নিজে নিজে একবার করো। কোথাও বেঁধে গেলে ভিডিও দেখো বা উত্তরপত্র দেখো, সলিউশন দেখো, তারপর আরেকবার নিজে করার চেষ্টা করো, 2-3 বার করো। একটা অঙ্ক 2-3 বার করলেই তো মাথায় ঢুকে গেল, না পারার কোনো কিছু না, অবশ্যই পারবা, ঠিক আছে। আচ্ছা, ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন, এখানে দেখো এখানে কি ঘটনা, এখানে দেখো তার কিন্তু 2 লাখ শেয়ার ইস্যু করছে, তার 2.5 লাখ শেয়ার আছে, সে 2 লাখ শেয়ার ইস্যু করছে। এবং তুমি যদি জাবেদার দিকে একটু খেয়াল করো, জাবেদায় কিন্তু শেয়ার মূলধন দুইটা আছে, এই দেখো একটা আছে হচ্ছে এই যে শেয়ার মূলধন, আর একটা আছে হচ্ছে এই যে শেয়ার মূলধন। দেখো দুইটা শেয়ার মূলধন আছে, কিন্তু এই শেয়ার মূলধনে আছে হচ্ছে 15 লাখ, এই শেয়ার মূলধনে আছে হচ্ছে 5 লাখ। তাহলে এখানে হলো কত হাজার শেয়ার, এখানে দিছে হচ্ছে 50,000 শেয়ার, আর এখানে কত, এখানে হচ্ছে 1,50,000 শেয়ার। তাইলে দেখো, সরি আমি একটু ভুলটা দেখাচ্ছি, এই যে 1,50,000 শেয়ার, এখানে শেয়ার মূলধনে আছে হচ্ছে 1,50,000। তোমরা তো সবাই জানো যে এই তুই কই গেল রে ভাই, কি রে, এই কোথায় লুকাইছিস তুই? এই যে ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন, এই যে আমরা এই যে মানে এই ইস্যু বিলি ও আদায়কৃত মূলধনের ভিতর আমরা সবসময় জাবেদার যে শেয়ার মূলধন যেটা থাকে সেইটাই মূলত নেই। এখন দেখো এখানে শেয়ার মূলধন কিন্তু দুইটা আছে, কয়টা আছে, দুইটা আছে। এই যে এই একটা শেয়ার মূলধন আছে 50,000, কারণ এটা দিয়ে আমরা জমি ক্রয় করছি শেয়ারের বিনিময়ে। আর এই যে 50,000 শেয়ার আমরা শেয়ার মূলধনে পাঠিয়েছি, এটা হলো মূলত আমরা ইস্যু করছিলাম 1.5 লাখ, সেই 1.5 লাখ শেয়ারই আমরা এখানে শেয়ার মূলধনে দেখাইছি, কারণ এখানে যা আমরা ইস্যু করছি তার থেকে বেশি আবেদন পাইছি। এখন এইখানে আছে 50,000, এখানে আছে সরি এখানে আছে 1.5 লাখ আর এখানে আছে 50,000, সেই কিন্তু টোটাল যা ইস্যু করছিল সেই শেয়ারই টোটাল 2 লাখ শেয়ার। এই 1,50,000 আর এই 50,000 যোগ দাও, কত হয়, 2 লাখ। তাহলে সেই টোটাল কিন্তু 2 লাখ শেয়ারই। কেমন, অলরাইট। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতি শেয়ার $10 দরে কেমন, টোটাল আমার 2 লাখ শেয়ার ইস্যু হয়েছে, সেই 2 লাখ শেয়ারেরই 50,000 শেয়ার দিয়ে আমরা তোমার হচ্ছে জমি ক্রয় করছি, সেই 50,000 শেয়ারও আমরা মূলধনে পাঠাইছি, আর 1.5 লাখ শেয়ার আমরা ইস্যু করছি জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে, সেটার থেকেও আমরা 1.5 লাখ শেয়ারই ইস্যু করছি, মানে এই দুইটা শেয়ার আমরা বিলি করলাম। তাহলে টোটাল সেই 2 লাখ শেয়ার, এই জন্যই আমরা এই 2 লাখই একবারে লিখে দিছি ইস্যু বিলি আদায়কৃত মূলধনের ভিতরে। কেমন, আচ্ছা, তাহলে 2 লাখ গুণ 10 দিলে হয় কত, 20 লাখ টাকা হয়। অলরাইট। এবার হচ্ছে সর্বশেষ কি আছে, সর্বশেষ আছে হচ্ছে সঞ্চিতি উদ্ধৃত্ত।
সঞ্চিত উদ্ধৃতির ভিতরে একটা আইটেমই আসে, তোমরা সবাই জানো সেটা কি, সেটা হলো শেয়ার অধিহার। এই অঙ্কে অধিহার আছে। আর শেয়ার অধিহারের টাকাটা এটা অলরেডি আমরা কদ আগে নির্ণয় করে কিন্তু ফেলছি। এই যে শেয়ার অধিহার, ঠিক আছে, এই যে শেয়ার অধিহার কত টাকা, 4 লাখ টাকা। কেমন? আচ্ছা, আর যদি জাবেদার দিকে খেয়াল করো, জাবেদাও কিন্তু দেখো, জাবেদার দিকে খেয়াল করো, জাবেদাও কিন্তু এই যে দেখো, এই যে শেয়ার অধিহার এখানে কত আছে, শেয়ার অধিহার এখানে আছে হচ্ছে মনে করো এই যে শেয়ার অধিহার এখানে আছে কত, এখানে আছে হচ্ছে এই যে 1 লাখ। আর এখানেও দেখো শেয়ার অধিহার আছে, এই যে এই একটা আছে শেয়ার অধিহার, এই যে আছে 3 লাখ। এই 3 লাখ আর এই 1 লাখ যোগ দিলে হয় কত, 4 লাখ। এটাই কিন্তু কদাগের উত্তর ছিল। এই দেখো কদাগের উত্তরও কিন্তু এই 4 লাখ, আর এখানেও কিন্তু এই 1 লাখ, এখানে 3 লাখ, টোটাল 4 লাখ। তাহলে আমরা সুন্দর মতন করে এখানে লিখে দিব কয় লাখ টাকা, 4 লাখ। শেয়ার অধিহারের সোজা লিখবো 4 লাখ। এই যে সঞ্চিত উদ্ধৃতির ভিতরে একটা আইটেম আসে অধিহার, এবং এই অঙ্কটাও অধিহারের, এর জন্য শেয়ার অধিহারটা নিলাম 4 লাখ টাকা। আসো এবার আমরা এটা জেড টানবো। তাহলে আমরা যদি এই দুটো যোগ দেই, 20 লাখ আর 4 লাখ যোগ দিলে হচ্ছে 24 লাখ। তাহলে এখানে আমরা লিখবো 24। দেখো এটা উত্তর আসছে মোট সম্পত্তি 24 লাখ, এটা আসছে দায় ও মালিকানা সত্ত্ব 24 লাখ। এভাবে দুই সাইড মিলে যাবে। তো এটার নাম কি, মোট দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে, আই হোপ এই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি হেল্প করতেছে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই শেয়ার ইস্যুর উপরে এইচএসসি 25 ব্যাচের লাস্ট ক্লাস নিব, আর হয়তো পরীক্ষার আগে করাবো। আর এখনো তোমাদের হাতে 30 দিনের মতন সময় আছে। এই 30 দিন যদি তোমরা এখনো পর্যন্ত এরকম হয় যে না আমি হিসাব বিজ্ঞানে পাশ করতে চাই, বা হিসাব বিজ্ঞানে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাই, বা আমার মানে এখন একটু কামব্যাক করার আছে, তো এরকম যদি কারো মানে হতাশার ভিতর যদি কেউ থাকো, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে, লাস্ট শুট কোর্স। তোমরা চাইলে আমাদের সেই কোর্সে যুক্ত হইতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো উইশ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। এবং খুব শীঘ্রই এই অধ্যায়ের উপরে এমসিকিউ নিয়ে, একদম টপ এমসিকিউ গুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। স্টে টিউন। আল্লাহ হাফেজ।